গল্পের শুরুতে আমরা দেখি একটি বিমান একটি জনমানবহীন দ্বীপে বিধ্বস্ত হচ্ছে। ওই বিমানটি একজন মার্কিন সেনা সদস্যের। কিছুক্ষণ পরেই সেই বিমানের পাইলটও প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে অবতরণ করেন, কিন্তু মাটিতে নামার সাথে সাথে সৈনিকটি আরেকটি বিমানকে এগিয়ে আসতে দেখেন এবং সেই বিমানটি একজন জাপানিজ পাইলটের। জাপানিজ পাইলটটি নামার সাথে সাথে দুজনকে দেখতে পায় এবং লড়াই করার জন্য নিজেদের অস্ত্র বের করে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধ চলছে, তাই তারা দুজনই লড়াই শুরু করে এবং লড়াই করতে করতে তারা দুজনের একটি পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। ঠিক যখন একজন জাপানি মার্কিন সেনা সদস্যকে হত্যা করতে যাচ্ছিল, সে হঠাৎ দুটি বিশাল হাত দেখতে পায় এবং তাদের সামনে একটি বিশাল গরিলা সদৃশ বিশাল এক দানব আবির্ভূত হয়। এই দৃশ্য দেখে দুজনেরই চোখ বড় বড় হয়ে যায়, দৃশ্য পাল্টে যায় এবং আমরা চলে যাই 1973 সালে। হোয়াইট হাউসের বাইরে আমরা মোনার কোম্পানির প্রধান বিলকে দেখতে পাই, যিনি একজন মার্কিন সরকারি সিনেটের কাছে গিয়ে একটি দ্বীপ রিসার্চের জন্য অনুমতি চাইছেন। গল্পের শুরুতে আমরা যে দ্বীপে দুজন সৈন্যকে নামতে দেখেছিলাম, বিল আসলে সেই দ্বীপটিকে খুঁজে পেয়েছিল এবং এখন সেখানে গবেষণা করতে যেতে চায়, কিন্তু সেই দ্বীপে পৌঁছানোর জন্য বিলের একটি সেনাদল এবং অর্থের প্রয়োজন। এর জন্য বিল একজন মার্কিন সিনেটরের কাছে তা দাবি করে, কিন্তু সিনেটর বিল সরকারি গবেষণার জন্য একটি সেনাদল এবং অর্থায়ন দিতে সরাসরি অস্বীকার করেন, কারণ সিনেটর মনে করেন যে এই দ্বীপটি একটি সাধারণ দ্বীপ মাত্র, তাই এতে গবেষণা করার জন্য কাউকে অর্থ প্রদান করতে হবে অর্থের অপচয়। কিন্তু এখানে বিল সিনেটরকে কিছু প্রমাণ দেখায় এবং বলে যে আমরা এই দ্বীপে এমন কিছু গোপন রহস্য আবিষ্কার করতে পারি যা বিশ্বের কাছে কখনো প্রকাশ হয়নি, আর যদি আমরাই প্রথম এই দ্বীপের রহস্য বিশ্বের কাছে প্রকাশ করতে পারি তাহলে আমরা ধনী হয়ে যেতে পারি। এছাড়াও বিল সিনেটরে বলে যে আমাদের অবশ্যই তাড়াতাড়ি করে করতে হবে, কারণ রাশিয়াও দ্বীপটির গোপন রহস্য জেনে ফেলেছে, তাই আমাদের হাতে খুব কম সময় আছে। যদি আমরা প্রথমে সেখানে না যাই তাহলে রাশিয়ান দলটি আমাদের আগেই পৌঁছে যাবে এবং দ্বীপটির সুযোগ নেবে। একথা শুনে সিনেটর রাজি হন এবং বিলকে দ্বীপে যাওয়ার অনুমতি দেন। এরপর সিনেটরের আদেশে বিল ব্যাকার্ড নামের একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি সেনাদল গঠন করে, যারা তাদের দ্বীপে নিয়ে যাবে। বিল তার দলে জেমস নামের একজন নৌচালনা বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে। এখন পুরো দল প্রস্তুত, তারা একটি বড় জাহাজে চড়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজের সমস্ত সৈন্যরা সুন্দর সমুদ্রের দৃশ্য দেখে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু তারা জানতো না যে তাদের এই আনন্দ শীঘ্রই বিপদে পরিণত হবে, কারণ তারা যে দ্বীপের দিকে যাচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। এখানে এই লোকেরা তাদের দলে একজন ফটোগ্রাফারকে অন্তর্ভুক্ত করেছে, যে দ্বীপটির ছবি তুলে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিবে। এই ফটোগ্রাফের নাম মিশন। জাহাজে করে কিছুক্ষণ ভ্রমণ করার পর তারা দ্বীপটির কাছাকাছি পৌঁছায়। এরপর বিল সেনাদলের ক্যাপ্টেনকে ফোন করে জানায় যে সামনে একটি বিশাল ঝড় আসছে, জাহাজে করে ঝড়টি পার হতে গেলে আমাদের সকলে প্রাণহানি হতে পারে, তাই আমরা এখানে জাহাজ ছেড়ে দেব এবং হেলিকপ্টারে করে ঝড় পার হয়ে দ্বীপে পৌঁছাবো। অন্য কোনো উপায় না থাকায় সেনাদলের ক্যাপ্টেন রাজি হয়ে যান এবং তারপর তারা অসংখ্য হেলিকপ্টারে চড়ে ঝড়ের দিকে রওনা দেয়। ঝড়ের কেন্দ্রে পৌঁছানো মাত্রই প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, যার ফলে তাদের হেলিকপ্টারগুলো প্রচণ্ডভাবে দুলতে থাকে এবং তাদের উপর বজ্রপাত হয়। কিন্তু কোনো রকমে এই লোকেরা ঝড়টি পার হতে সক্ষম হয় এবং বেরিয়ে এসে তারা যা দেখে তাদের চোখ ছানা বড় হয়ে যায়। তাদের সামনে ছিল একটি সুন্দর সবুজ দ্বীপ, যা তারা আগে কখনো দেখেনি। দ্বীপে পৌঁছানোর পর তারা তাদের কাজ শুরু করে। দ্বীপের নিচের মাটি ফাঁকা কিনা তা নির্ধারণ করার জন্য দ্বীপটিতে বোমা ফেলতে থাকে, কিন্তু তাতে বোমা বর্ষণের ফলে মাটিতে বিশাল বিস্ফোরণ ঘটে, যাতে বহু প্রাণী মারা যায়। কিন্তু এই লোকেরা ছিল সম্পূর্ণ নির্বিকার, তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। আর তারপর হঠাৎ কোনো এক অজানা শক্তি তাদের একটি হেলিকপ্টারের উপর একটি বিশাল গাছ ছুঁড়ে মারলো, যার ফলে সেটি বিধ্বস্ত হলো। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়লো এবং বোঝার চেষ্টা করতে লাগলো কে এত বড় গাছ উপড়ে তাদের দিকে ছুঁড়ে মারলো। এমন সময় হঠাৎ একটি বিশাল হাত এসে তাদের দ্বিতীয় হেলিকপ্টারটিকে একটি খেলনার মতো গুড়িয়ে দিল। আর তারপর তারা এমন কিছু দেখলো যা দেখে তারা হতবাক হয়ে গেল, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল গরিলা, যার নাম কং, এবং কং হলো এই জঙ্গলের রাজা। এখন এখানে কং কিছুক্ষণ শান্ত থাকলো এবং কারো কোনো ক্ষতি করলো না, যেন সে সেনাবাহিনীকে বলছে যে তোমরা এখানে বোমা ফেলবে না আর আমি তোমাদের বলে দেব আমি তাদের কিছু বলবো না। কিন্তু সেনাপতি কংকে হালকাভাবে নেন এবং তার দলকে তার উপর গুলি চালানোর আদেশ দেন। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো কংকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু গুলিগুলো কং এর গায়ে লাগে না। কং ক্ষিপ্ত হয়ে হেলিকপ্টারগুলোকে আক্রমণ করে এবং কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত করে। সবগুলো হেলিকপ্টার বিধ্বস্ত করার পর কং চলে যেতে শুরু করে, কিন্তু এখানে সেনাপতি প্রচণ্ড রাগে কংয়ের দিকে তাকান, কারণ কং তার অনেক সঙ্গীকে হত্যা করে চলে গেছে এবং এখন সবাই জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। দলের একজন সদস্য জেমস যে তাদের পথ দেখাতে এখানে এসেছে। তখন বিল তাকে সত্যিটা বলে, 30 বছর আগে আমি আমার সঙ্গীদের সাথে একটি জাহাজে ছিলাম, আমরা পথ হারিয়ে ফেলি এবং ঘটনাক্রমে এই দ্বীপে এসে পড়ি, কিন্তু তারপরে একটি বিশাল দানব আমাদের জাহাজে আক্রমণ করে, আমার সব সঙ্গীকে মেরে ফেলে। আমি একমাত্র বেঁচে গেছিলাম এবং তারপর আমি ফিরে এসে সরকারকে এই দ্বীপটির কথা বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না এবং তখন আমি এই দ্বীপ
দ্বীপে গিয়ে এর সম্পূর্ণ সত্যটা সারা বিশ্বের কাছে প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম, যাতে মানুষ জানে যে আমাদের পৃথিবীতে এমন কিছু বিশাল দানব আছে যারা আমাদের কাছে পৌঁছালে আমাদের সকলের জীবন বিপন্ন করতে পারে। তাই আমি সরকারকে বলতে চাই যে এই দানবেরা যখন আমাদের আক্রমণ করবে তখন আমাদের প্রস্তুত থাকা উচিত। অন্যদিকে বাকি লোকদের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। নদীর তীরে পৌঁছানোর পর তারা তাদের সামনে একটি বিশাল ষাঁড় দেখতে পায়। তারা সবাই খুব ভয় পেয়ে গেল এবং দ্রুত ষাঁড়টির দিকে তাদের বন্দুক তাক করে, কিন্তু তখন জেমস সবাইকে তাদের বন্দুক নামাতে বলে এবং তাদের জানায় যে এই ষাঁড়টি আমাদের কোনো ক্ষতি করবে না। তারা বন্দুক নামানোর সাথে সাথেই ষাঁড়টি ঘুরে হেঁটে চলে যেতে লাগলো। এদিকে ক্যাপ্টেনের দল জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে এবং যখন তারা একটি ঘন বাঁশবনের কাছে পৌঁছালো তখন হঠাৎ একটি বাঁশ এক সৈনিকের মুখে বেঁধে গেল এবং তারপর বাঁশটি সৈনিকের মুখ থেকে বেরিয়ে এলো। যখন তারা উপরে তাকালো তারা বুঝতে পারলো যে ওটা বাঁশ ছিল না, বরং একটি খুব বড় গাঢ়যুক্ত মাকড়সা পা ছিল এবং মাকড়সাটি তাদের আক্রমণ করলো। আত্মরক্ষার জন্য তারা মাকড়সাটিকে লক্ষ্য করে একাধিক গুলি চালালো, কিন্তু গুলিগুলো মাকড়সাটির তেমন কোনো ক্ষতি করতে পারলো না। আর ঠিক তখনই ক্যাপ্টেন তার সৈনিকদের মাকড়সাটির পায়ে আক্রমণ করার নির্দেশ দিলেন। এর পায়ে আক্রমণ করলে মাকড়সাটি দুবার হয়ে পড়ে এবং নিচে নেমে আসে। এই সুযোগে তারা সবাই একসাথে মাকড়সাটিকে লক্ষ্য করে গুলি চালালো এবং সেটিকে মেরে ফেললো। তারা বুঝতে পারলো যে এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, বরং সব ধরনের বিপজ্জনক প্রাণীতে পরিপূর্ণ। এদিকে আমরা জঙ্গলের মধ্য দিয়ে আরেকটি দলকে এগিয়ে যেতে দেখি। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা একটি গ্রামে পৌঁছালো, কিন্তু গ্রামে কেউ ছিল না। এদিকে মেশন গ্রামটি ছবি তুলছিল। সে তার সামনে দেওয়ালের ওপাশে একজন লোককে দেখতে পায় এবং তারপর এক নিমেষেই আরো অনেক লোক বেরিয়ে আসে। আসলে এরা হলো স্থানীয় উপজাতির লোক যারা বহু বছর ধরে এখানে বাস করে আসছে। উপজাতির লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা উপজাতির লোকদের দিকে তাদের বন্দুকও তাক করে। ঠিক যখন তারা একে অপরের আক্রমণ করতে যাচ্ছিল তখন লম্বা দাঁড়িয়ে গোপলা একজন লোক উপজাতির লোকদের মধ্যে থেকে বেরিয়ে আসে, মারলো। সেই একই লোক যাকে আমরা গল্পের শুরুতে জাহাজ থেকে পড়ে যেতে দেখেছিলাম। সে গত 28 বছর ধরে এখানকার উপজাতির লোকদের সাথে বাস করছে। এখানে মার্লো এগিয়ে এসে সবাইকে তাদের বন্দুক নামিয়ে রাখতে বলে। এই লোকেরা আপনাদের কোনো ক্ষতি করবে না। উপজাতির লোকেরা মার্লোর পরামর্শ মেনে নেয়। মার্লো এই সমস্ত লোকদের দেখে আনন্দিত হয়, কারণ সে গত 28 বছরে বাইরের জগতের কাউকে দেখেনি। অন্যদিকে আমরা একজন সৈনিককে দেখতে পাই যে তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যেইমাত্র সে নদী থেকে জল পান করতে যাবে সে কিছু শোরগোল শুনতে পায় এবং তারপর হঠাৎ তার সামনে কং আবির্ভূত হয়। সৈনিকটি অত্যন্ত ভয় পেয়ে যায় এবং কং তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এতে ভয় পেয়ে সৈনিকটি দ্রুত একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এবার সে সৈনিকটিকে ভালো করে দেখতে পাই, কিন্তু তাকে সে কিছুই বলে না। এটা থেকে আমরা বুঝতে পারি যে কং বিনা কারণে কাউকে হত্যা করে না। এরপর কং জলে বসে পড়ে এবং তার বাহুর ক্ষতটির দিকে তাকায়, যেটি তাকে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছিল এবং যা মানুষের দ্বারাই সৃষ্ট। কং হাতে জল তুলে পান করতে যাবে, ঠিক তখনই একটি বিশাল অক্টোপাস কংকে দুর্বল অবস্থায় দেখে তাকে আক্রমণ করে এবং নিজেকে পুরোপুরি তার চারপাশে পিছিয়ে ধরে। কিন্তু কং তার হাত দিয়ে অক্টোপাসটির মাথা পিষে দেয়। সে ওটা সৈনিককে দেয় এবং তারপর অক্টোপাসটি একটি সুর কামড়ে ছিঁড়ে নিয়ে খেতে শুরু করে। এরপর কং অক্টোপাসটিকে রাতের খাবারের জন্য সঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে টেনে নিয়ে যায়। এই দৃশ্য থেকে সৈনিকটি বুঝতে পারে কং কতটা শক্তিশালী। অন্যদিকে মার্লো বাকিদের একটি পুরনো জাহাজের কাছে নিয়ে আসে। জাহাজে প্রবেশ করার সাথে সাথে তারা দেখতে পায় যে উপজাতিরা জাহাজের ভেতরে একটি মন্দির তৈরি করেছে, যেখানে তারা উপাসনা করে। উপজাতিরা পাথরের উপর কং এর একটি বড় ছবি এঁকেছে, যাকে তারা পুজো করে। এখানে মার্লো দলটিকে ব্যাখ্যা করে যে উপজাতিরা কংকে তাদের দেবতা মনে করে, কারণ কং তাদের নিরাপত্তা নিশ্চিত করে। যদি কং না থাকতো আমরা সবাই মারা যেতাম, কারণ মাটির নিচে কিছু টিকটিকি আছে যারা অত্যন্ত বিপজ্জনক এবং সবসময় মানুষের জীবন নিতে প্রস্তুত থাকে। কিন্তু কং এর কারণে সেই টিকটিকিগুলো আমাদের আক্রমণ করতে পারে না। মার্লো আরো ব্যাখ্যা করে যে কং তার প্রজাতির শেষ জীবিত নমুনা, কারণ এই গিরগিটিগুলো কং এর পুরো পরিবারকে মেরে ফেলেছিল আর এখন সেই দানব গিরগিটিগুলো কং এর গুহায় মাটির নিচে বাস করছে। এরপর জেমস মার্লোকে জিজ্ঞাসা করে কং কেন আমাদের আক্রমণ করেছিল। মার্লো জানায় যে তোমরা যখন হেলিকপ্টারে করে দ্বীপে এসেছিলে তখন তোমরা মাটিতে বোমা ফেলছিলে, যার ফলে অনেক প্রাণী মারা যায়। এর কারণেই কং রেগে গিয়ে তোমাদের আক্রমণ করে। মার্লো আরো ব্যাখ্যা করে যে তোমাদের বোমা বর্ষণের ফলে অনেক দানব গিরগিটি মাটি খুঁড়ে বেরিয়ে এসেছিল, কিন্তু কং সেই সব গিরগিটিকে মেরে ফেলে। যদি কং তখন তাদের না মারতো তাহলে গিরগিটিগুলো তোমাদের সবাইকে মেরে ফেলে আবার মাটির নিচে চলে যেত। এবার মার্লো জেমসকে জিজ্ঞাসা করে তোমরা সবাই এখানে কেন। জেমস ব্যাখ্যা করে যে আমরা এই দ্বীপটি নিয়ে গবেষণা করতে এসেছিলাম এবং এখন আমরা সম্পূর্ণ সত্যটা জানি, তাই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের ফেরার জন্য যে হেলিকপ্টারগুলো ছিল কং সেগুলো বিধ্বস্ত করে ফেলেছে, তাই এখন আমাদের পায়ে হেঁটে উত্তরের দিকে সেই দ্বীপের দিকে এগোতে হবে, যেখানে আমাদের একটি জাহাজ অপেক্ষা করছে। একথা শুনে মার্লো বলে যে তোমরা সবাই যদি হেঁটে উত্তরে যাও তাহলে উত্তরে পৌঁছাতে তোমাদের কয়েক
কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, কিন্তু আমার একটা নৌকা আছে, তবে সেই নৌকায় কিছু ছোটখাটো সমস্যা আছে। তোমরা যদি এটা ঠিক করে দাও তোমরা তাড়াতাড়ি উত্তরে পৌঁছাতে পারবে। একথা শুনে জেমস মার্লোর সাথে একমত হয় এবং তারপর তারা সবাই মিলে নৌকাটিকে মেরামত করতে শুরু করে। এদিকে মেসন উপজাতির ছবি তুলতে শুরু করে এবং ক্যামেরায় নিজেদের ছবি দেখে তারা খুব খুশি হয়, কারণ ক্যামেরার মতো জিনিস তারা আগে কখনো দেখেনি। ঠিক তখনই মেসন কাছের একটি নদী থেকে কিছু একটা চিৎকার শুনতে পায়। একথা শুনে মেসন সাথে সাথে সেই জায়গায় যায় এবং একটি হেলিকপ্টারের নিচে একটি ব্যাংকে আটকে পড়া অবস্থায় দেখতে পায়। মেসন হেলিকপ্টারটিকে সরানোর জন্য তার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু মেসনের ততটা শক্তি নেই। ঠিক তখনই কেউ একজন ব্যাংকটির মাথা থেকে হেলিকপ্টারটি সরিয়ে তাকে মুক্ত করে দেয়। যে এই কাজটি করে সে আর কেউই নয়, স্বয়ং কং। মেসন আতঙ্কিত, কিন্তু কং মেসনকে কিছুই বলে না। সে ঘৃণার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে চলে যায়। মেসন বুঝতে পারে যে কং তাদের উপর রেগে আছে, কারণ তারা তাকে আহত করেছে। নৌকাটি এখন পুরোপুরি প্রস্তুত, আর এখানে মার্লো গত 28 বছর ধরে আদিবাসীদের সাথে থাকার পর শেষবারের মতো তাদের কাছ থেকে বিদায় নেয়। সে অন্যদের সাথে নৌকায় ওঠে এবং চলে যায়। অন্যদিকে আমরা সেই সৈনিককে দেখতে পাই যে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একটি কাটা গাছের উপর বসে আছে, কিন্তু তারপর কাটা গাছটি কাঁপতে শুরু করে এবং এটা টের পেয়ে সৈনিকটি সাথে সাথে উঠে দাঁড়ায় এবং তারপর বুঝতে পারে যে এটা কোনো গাছ নয়, বরং একটি ক্রেসার। এবং এখন ক্রেসারটি সৈনিকটিকে হত্যা করার জন্য এগিয়ে আসে, কিন্তু সৈনিকটি দ্রুত তার বন্দুক তুলে ক্রেসারটিকে দিকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু গুলিগুলো ক্রেসারের গায়ে লাগে না। তবুও ক্রেসারটি তার মাথা লুকিয়ে ফেলে এবং হেঁটে চলে যেতে শুরু করে। আসলে ক্রেসার আসন্ন বিপদ টের পেয়েছিল, আর সৈনিকটি যেই মাত্র ফিরে তাকায় একটি বিশাল টিকটিকি এসে সৈনিকটিকে জীবন্ত গিলে ফেলে। এদিকে বাকিরা নৌকায় চড়ে সামনে এগিয়ে যায়। এখানে মার্লো তার এক সতীর্থকে 28 বছর আগে জীবনের সম্পর্কে বলে, এই পৃথিবীতে আমার একজন স্ত্রী ও একজন ছেলে আছে, আর 28 বছর আগে যখন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়তে যাচ্ছিলাম তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 1 বছর, কিন্তু এখন আমার ছেলে নিশ্চয়ই বড় হয়ে গেছে, আর এখন আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার ছেলেকে দেখা। এখন নৌকায় সারা রাত ভ্রমণের পর যখন সকাল হয় তারা ইতিমধ্যে অনেক দূর ভ্রমণ করে ফেলেছে। ভাগ্যক্রমে তাদের রেডিও কাজ করতে শুরু করে। তারপর একজন সৈনিক অন্য দলের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে, যেখানে উভয় দল একে অপরের অবস্থান জানতে পারে। সৈনিকটি ক্যাপ্টেনকে বলে যে তারা শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে। এখন অন্য দলের সাথে কথা বলার পর তারা সবাই খুব খুশি, কিন্তু তারপর একটি বিশাল বাদর এসে তাদের দলের একজন সদস্যকে তুলে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই নৌকায় থাকা লোকগুলো চোখের সামনেই বাদরটা তাদের সঙ্গীকে মেরে ফেলে। সে ওটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তারা নৌকায় চড়ে নদীর তীরে ভেড়ে তারপর তারা পায়ে হেঁটে তাদের যাত্রা শুরু করে এবং কিছু দূর যাওয়ার পর তারা অপর দলের অর্থাৎ ক্যাপ্টেনের সাথে মিলিত হয়। এখন সবাই একত্রিত হলে জেমস বলে যে তাদের এখন জাহাজে ফিরে যেতে হবে, কিন্তু ক্যাপ্টেন ফিরতে অস্বীকার করে বলে আমাকে পশ্চিমে যেতে হবে, কারণ সেখানে চ্যাপম্যান নামে আমার একজন সৈনিক আছে। আসলে ক্যাপ্টেন জানতো না যে চ্যাপম্যানকে হত্যা করা হয়েছে। মার্লো তখন ক্যাপ্টেনকে পশ্চিমে নেওয়া যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কারণ পশ্চিমে অনেক গিরগিটি আছে যারা আমাদের দেখা মাত্রই মেরে ফেলবে, কিন্তু ক্যাপ্টেন কোনো অবস্থাতে তার সঙ্গীকে একা ছেড়ে যাওয়ার পাত্র ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও বাকিরা ক্যাপ্টেনকে অনুসরণ করে পশ্চিমের দিকে এগোতে শুরু করে এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা একটি বিশাল খেলার মাঠের মতো জায়গায় এসে পৌঁছায়, যা অসংখ্য বড় প্রাণীর খুলিতে ভরা ছিল। মার্লো তাদের বলে যে এই খুলিগুলো ক্যাং এর পরিবারের। বহু বছর আগে কং এর পরিবারকে এই গিরগিটিরা মেরে ফেলেছিল। এখান দিয়ে যাওয়ার সময় তারা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, যা শুনে তারা দৌড়ে গিয়ে দ্রুত খুলির আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই একটি বিশাল টিকটিকি আবির্ভূত হয় এবং তাদের কাছে এসে একটি মানুষের খুলি উগড়ে দেয় এবং খুলিটির সাথে লাগানো সেনা ব্যাচের নামটি দেখে জেমস বুঝতে পারে যে এটি সেই চ্যাপম্যান সৈনিকের, যাকে খুঁজতে তারা এখানে এসেছে। এখন গিরগিটিটি যে অন্যদিকে সরে গেল সে সুযোগ বুঝে দ্রুত দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু শীঘ্রই টিকটিকিটি তাদের গন্ধ পেয়ে সেই জায়গায় পৌঁছে যায় এবং তাদের একজনকে জীবন্ত ধরে ফেলে এবং গিলে খেয়ে ফেলে। এখন সৈনিকগুলো একসাথে মিলে গিরগিটির দিকে গুলি চালায়, কিন্তু গিরগিটিটি কুয়াশার সুযোগ নিয়ে পিছু হটে তাদের থেকে লুকিয়ে পড়ে। এই লোকেরা জানতো যে গিরগিটিটি আবার তাদের উপর আতর্কিত হামলা করবে, তাই তারা গিরগিটির আক্রমণের জন্য নিজেদেরকে প্রস্তুত করছিল। গিরগিটিটা যে মাত্র আবার আক্রমণ করতে আসে একজন সৈন্য মেশিন গান থেকে গিরগিটির দিকে বেশ কয়েকটি গুলি ছোড়ে, কিন্তু গুলিগুলো গিরগিটির উপর তেমন কোনো প্রভাবই ফেলে না। এরপর গিরগিটিটি তার জিভ দিয়ে সৈনিকটিকে জ্যান্ত ধরে গিলে ফেলে। সৈন্যটিকে হত্যা করার পর গিরগিটিটি মেসনকে তাড়া করে, কিন্তু মেসন বিশাল খুলিগুলোর মধ্যে দিয়ে দৌড়ে গিরগিটিটির হাত থেকে রক্ষা পায় এবং এই গোলাগুলির সময় বিষাক্ত গ্যাস বোমাগুলো বিস্ফোরিত হয়ে চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়। আর সম্মিলিত টিকটিকিটাই যথেষ্ট ছিল না, বাদরগুলো এসেও তাদের আক্রমণ করে, কিন্তু জেমস একটি মাস্ক পরে তার তলোয়ার দিয়ে বেশ
কয়েকটি বাদুরকে হত্যা করে। বাদুরদের দ্বারা গিরগিটিটি বিরক্ত হচ্ছে দেখে সেই সুযোগটি কাজে লাগিয়ে তাদের আক্রমণ করে, কিন্তু তারপর একজন সৈনিক বন্দুক দিয়ে গিরগিটির উপর গুলি চালায়, ফলে সেটি পুড়ে যায়। এখন গিরগিটিটি মারা যাওয়ার পর তারা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তাদের অবশ্যই দ্বীপটি ছেড়ে তাদের জাহাজে ফিরে যেতে হবে, কিন্তু ক্যাপ্টেন তখনও রাজি হয় না। এই বলে যে আমি আমার কমরেডকে খুঁজে বের করব। তখন জেমস ক্যাপ্টেনকে সৈনিকের ব্যাজটি দেখে বলে যে আপনি যে সৈন্যকে খুঁজছেন তাকে হত্যা করে ফেলেছে। এই কথা শুনে ক্যাপ্টেনের আর কোনো অজুহাত থাকে না এবং তিনি তার আসল রূপ প্রকাশ করেন। বাস্তবে ক্যাপ্টেন এই লোকগুলোকে তার সৈনিককে খুঁজে বের করার জন্য এখানে আনেননি, বরং তিনি কংকে হত্যা করতে চেয়েছিলেন। তখন ক্যাপ্টেন প্রকাশ করে যে কং তার অনেক সৈনিককে হত্যা করেছে, তাই আমি আমার কমরেডের জন্য কংয়ের উপর প্রতিশোধ নেব। তিনি বলেন, তারপর সবাই ক্যাপ্টেনকে ব্যাখ্যা করেন যে কং কোনো খারাপ প্রাণী নয়, বরং কং আমাদের রক্ষা করছে এই বিশাল গিরগিটিদের হাত থেকে। যদি আপনি তাকে হত্যা করেন তাহলে গিরগিটিগুলো মাটি ফিরে বেরিয়ে আসবে এবং আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কিন্তু ক্যাপ্টেন একজন খুবই নিজ প্রকৃতির লোক এবং কারো কথা শোনেন না। জেমস সিদ্ধান্ত নেয়, আমরা জাহাজে ফিরে যাচ্ছি, আর তোমরা যদি গিয়ে কংকে মারতে চাও তবে যাও। এখানে লোকগুলো আবার দুটি দলে বিভক্ত হয়ে যায় এবং সৈন্যরা অনিচ্ছা সত্ত্বেও তাদের ক্যাপ্টেনের সাথে যেতে বাধ্য হয়। জেমসের দল জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা বুঝতে পারে না কোন দিকে যাবে। তাই জেমস এবং মেসন সিদ্ধান্ত নেয় যে তারা দুজনের সামনে পাহাড়টায় চড়বে। পাহাড়ের চূড়া থেকে আমরা দেখতে পাবো আমাদের জাহাজটা কোথায় আছে। তারপর তারা দুজনে পাহাড় চড়তে শুরু করে এবং কিছুক্ষণ পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। তারা তাদের জাহাজ দেখতে পায় না, কিন্তু তারপর তারা কংকে দেখতে পায়। কং তাদের সামনে আবির্ভূত হয়। তারা দেখে তারা দুজনে এই মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, কারণ তারা জানতো যে কংয়ের সামনে যদি তারা কোনো নড়াচড়া করে তবে তাদের মৃত্যু নিশ্চিত। কং তাদের খুব কাছে এসে তাদের দিকে তাকাতে শুরু করে এবং মেসন পুরোপুরি সাহস সঞ্চয় করে সে তার হাত দিয়ে কংয়ের শরীর স্পর্শ করে, কিন্তু কং মেসনকে কিছুই বলে না, যা থেকে মেসন বুঝতে পারে যে কং মানুষ হত্যা করতে চায় না। এদিকে ক্যাপ্টেন এবং তার লোকেরা কংয়ের জন্য একটি ফাঁদ পাতে এবং নদীতে জ্বালানি ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এটা থেকে কং দ্রুত সেখানে এসে পৌঁছায়, কিন্তু কং জানতো না যে এটা আসলে তার জন্য একটি পাতা ফাঁদ ছিল। কং পৌঁছানো মাত্রই ক্যাপ্টেন মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইনগুলো ফাটিয়ে ফেলে। এর ফলে কংয়ের শরীর দাউ দাউ করে জ্বলে ওঠে, যা ক্যাপ্টেন কংকে আবার ক্ষিপ্ত করে তোলে। কিন্তু এবার আগুনের কারণে কং বেশ দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে। এখন ক্যাপ্টেন কংয়ে তার চারিপাশে বোমা পেতে তাকে উড়িয়ে দিতে চায়, কিন্তু ক্যাপ্টেন কংয়ের বোমাটি ফাটানোর আগেই জেমস মার্লো এবং মেসন এসে পৌঁছায়। তারা দুজনে এসে ক্যাপ্টেনকে কংকে হত্যা করতে বাধা দেয় এবং বলে, আমরা তোমাকে কংকে হত্যা করতে দেব না, কারণ তাকে হত্যা করাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। যদি কং মারা যায় তাহলে মাটির নিচ থেকে সবচেয়ে বড় গিরগিটিটি বের হয়ে আসবে এবং আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কিন্তু ক্যাপ্টেন কারো কথাই বিচলিত হন না এবং ক্যাপ্টেন তার সৈন্যদের তাদের সবাইকে মেরে ফেলার নির্দেশ দেন। কিন্তু এখন ক্যাপ্টেনের সব সৈন্য তার বিরুদ্ধে চলে যায়, কারণ তারাও বুঝতে পারে যে কং তাদের শত্রু নয়, বরং মাটির নিচে গিরগিটিগুলোই হলো তাদের আসল শত্রু। ঠিক তখনই নদী থেকে একটি বিশাল গাটওয়ালা গিরগিটি বেরিয়ে আসে, কারণ সে বুঝতে পেরেছে যে কং দুর্বল হয়ে পড়েছে এবং মার্লো সবাইকে বলে যে এটাই সেই গাটওয়ালা গিরগিটি যেটা মাটির নিচে ঘুমিয়েছিল। গিরগিটিকে দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন পালায় না, কারণ সে এখন গিরগিটিটার পাশাপাশি কংকেও মারতে চায়। আর ঠিক যখন ক্যাপ্টেন বোমার সাথে লাগানো রিমোটের বোতামটা চাপতে যাচ্ছিল, কং এর হুঁশ ফিরে আসে এবং খালি হাতেই ক্যাপ্টেনকে পিষে ফেলে। এরপর কং আর গিরগিটির মধ্যে লড়াই শুরু হয় এবং তারা একে অপরকে মারতে শুরু করে। বাকিরা তাদের নৌকার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু যখন গিরগিটিটা তাদের ধরে ফেলে ঠিক তখনই একজন সৈনিক হাতে দুটো গ্রেনেড নিয়ে গিরগিটিটাকে তাকে আক্রমণ করার জন্য ডাকে। সৈনিকটি পরিকল্পনা ছিল যে যেই মুহূর্তে গিরগিটিটা আমাকে খেতে শুরু করবে আমি গ্রেনেডটা ব্যবহার করে ওটাকে আমার সাথে উড়িয়ে দেব। কিন্তু গিরগিটিটা খুব চালাক ছিল এবং সৈনিকটির চালাকি বুঝে গিয়েছিল, তাই গিরগিটিটা তার লেজ দিয়ে সৈনিকটিকে দূরে সরে ফেলে দেয়। এরপর গিরগিটিটা বাকিদের তাড়া করে এবং ঠিক যখন গিরগিটিটা তাদের আক্রমণ করতে যাচ্ছিল, কং পেছন থেকে উড়ে এসে একটি বড় পাথর গিরগিটিটার মাথায় ছুঁড়ে মারে। এই সুযোগে সবাই দৌড়াতে শুরু করে এবং কং ও গিরগিটির মধ্যে লড়াই শুরু হয় এবং গিরগিটিটা কং এর ঘাড়ে আক্রমণ করে, কিন্তু কং কোনোমতে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং সেটিকে সামনে পাহাড়ে গায়ে ছুঁড়ে মারে। কিন্তু গিরগিটিটা হাল ছাড়তে রাজি নয়, সেও অনেক শক্তিশালী এবং কংকে আবার আক্রমণ করে। এদিকে মেসন একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জাহাজের আগমনের সংকেত দিতে একটি ফ্লেয়ার গান থেকে গুলি ছোড়ে। এদিকে কং এবং গিরগিটির মধ্যে তখনও লড়াই চলছিল। গিরগিটিটা কংকে তুলে একটি পুরো জাহাজের গায়ে ছুঁড়ে মারে, যার ফলে সে শিকলে জড়িয়ে পড়ে এবং নিজেকে মুক্ত করতে পারে না। গিরগিটিটা কংকে হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু গিরগিটিটি কংকে হত্যা করার আগেই দলের একজন সদস্য একটি মেশিন গান দিয়ে গিরগিটির দিকে গুলি চালাতে শুরু করে। এতে গিরগিটিটি ক্ষিপ্ত হয়ে ওঠে, কংকে ছেড়ে সৈনিকটিকে হত্যা করতে এগিয়ে আসে। গিরগিটিটি সৈনিকের দিকে এগিয়ে আসতেই মেশন একটি ফ্লেয়ার গান দিয়ে সরাসরি গিরগিটিটির মাথায় গুলি করে। এতে গিরগিটিটির মনোযোগ মিশনের দিকে আকৃষ্ট হয়। কং তার সমস্ত শক্তি দিয়ে শিকলগুলো ছিঁড়ে ফেলে। এরপর কং শিকলে বাঁধা একটি পাখা দেখে সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং পাখাটি সরাসরি গিরগিটিটির দিকে ছুঁড়ে মারে, যা তার পেটে বেঁধে যায়। গিরগিটিটি নিচে পড়ে যায়
যায়। এরপর কং গিরগিটিটিকে আবার তুলে নেয় এবং তার সামনে পাথরের উপর ছুঁড়ে মারে, কিন্তু মেসন পানিতে পড়ে যায় এবং ডুবে যেতে শুরু করে। কিন্তু মেসন ডুবে যাওয়ার আগেই কং দ্রুত পানিতে হাত বাড়িয়ে মেসনকে বাঁচিয়ে ফেলে। যেইমাত্র কং মেসনকে একপাশে টেনে আনার জন্য হাত খোলে, গিরগিটিটি পেছন থেকে আবার কংকে আক্রমণ করে। এখন এখানে গিরগিটিটির সামনে কং দুর্বল হয়ে পড়েছিল। যেহেতু তার এক হাতে মেশন ছিল, তাই কংকে গিরগিটিটির সাথে এক হাত দিয়ে লড়তে হচ্ছিল। আর এখানে গিরগিটিটা সরাসরি মেশনের ধরে থাকা হাতটা খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কং তার পুরো হাতটা গিরগিটির মুখের ভিতর ঢুকিয়ে দেয়, তার জিভটা পুরোপুরি বের করে আনে এবং কামড় দেয়। অবশেষে গিটওয়ালা গিরগিটিতে মারা যায়। তারপর কং খুব শান্তভাবে তার হাতে তালু খোলে এবং দেখে যে মেশন মারা গেছে। এতে থেকে কং অত্যন্ত হতাশার সাথে মেশনের এক পা সরিয়ে রাখে, কিন্তু তারপর মেশন শ্বাস ফিরে পায় এবং এখানে আমরা দেখি যে মেশন মারা যায়নি, বরং জ্ঞান হারিয়ে ফেলেছিল। মেশনের জ্ঞান ফেরার পর কং তার দিকে ফিরে তাকায় এবং চলে যেতে শুরু করে। এখানে উপস্থিত সবাই নৌকায় উঠে ফিরতে শুরু করে। তারা একে অপরকে এই প্রতিজ্ঞাও করে যে দ্বীপ ছেড়ে যাওয়ার পর তারা সরকারকে এই ব্যাপারে আর কোনো কিছু বলবে না, কারণ সরকার যদি কং এর ব্যাপারে জানতে পারে তবে তারা তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য সঙ্গে নিয়ে যাবে। তাই দ্বীপটিকে যেমন আছে তেমনই রাখতে হবে। চলচ্চিত্রটি শেষে আমরা মার্লোকে দেখতে পাই। 28 বছর পর সে বাড়ি ফেরে। মার্লো প্রথমে ভেবেছিল তার স্ত্রী তাকে চিনতে পারবে না, কিন্তু 28 বছর পর তাকে দেখে তার স্ত্রী জড়িয়ে ধরে। শুধু তাই নয়, 28 বছর পর মার্লো ছেলে বড় হয়ে গেছে এবং ছেলের সাথে দেখা করার জন্য মার্লোর আকুলতা পূর্ণ হয়। এখানে গল্পটি শেষ হয়। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ।